নমস্কার। আজ পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইয়ের প্রথম পর্বের ১৬ নম্বর পরিচ্ছেদ। ওই যেমন বললাম, দুই পিসিমা গিরিবালা আর মৃণালিনী, দুজনার চেহারায় ও স্বভাবে কোনো মিল ছিল না, কিন্তু সাদৃশ্য যথেষ্ট ছিল। দুজনের সমান রন্ধনপটুত্ব, সমান মেজাজ, সমান রসবোধ। সোনা পিসিমা নিজে নিজে ইংরেজি শিখেছিলেন। কলকাতায় তাঁর জীবন কেটেছিল। বয়সে ছিলেন বড় পিসিমার একমাত্র মেয়ে বিদ্যুল্লতার সমান। বিদ্যুল্লতাই আমাদের সুন্দর দিই। তফাৎ আরও ছিল, বড় জ্যাঠামশাই আর বড় পিসিমা গোঁড়া হিন্দু। সোনা পিসিমার হিন্দুমতে বিয়ে হলেও পিসেমশাই হলেন আনন্দমোহন বসুর ভাইপো এবং নিজেও ব্রাহ্ম ঘেঁষা। পরে এদের ছেলে মেয়েদেরও ব্রাহ্মমতে বিয়ে হয়েছিল। একবার বড় পিসিমারা যখন দল বেঁধে পুরী ভুবনেশ্বরে তীর্থ করতে গেলেন, সোনা পিসিমাও ওদের সঙ্গে ঝুলে পড়লেন। তবে সেটা জগন্নাথ দর্শনের আকর্ষণে নাকি সমুদ্র দেখার আকর্ষণে সেটা বলতে পারলাম না। সমুদ্র স্নানে সোনা পিসি যে খুব আগ্রহী ছিলেন তা মনে হতো না, কারণ একটা ঘটি নিয়ে সমুদ্র স্নানে যেতেন এবং যেখানে বালির ওপর ঢেউ আছড়ে পড়ে তার থেকে নিরাপদ দূরত্ব রেখে বসে পড়তেন। থেকে থেকে ঢেউয়ের স্রোত এসে তাঁকে ঘুরিয়ে সারা গায়ে বালি মাখিয়ে দিত। পিসিমা অমনি দুঘটি বালি শুদ্ধ জল মাথায় ঢেলে উঠে পড়তেন। তারপর বাড়ি ফিরে অনেকক্ষণ ধরে তোলা জলে স্নান করতেন। কিন্তু হাজার হোক, শিল্পী মন ছিল, সাগর দেখেই সুখ। ওইখানেই হাঙ্গামার শেষ নয়। বড় পিসিমা অনেক টাকা খরচ করে পুজো দিয়ে মহাপ্রসাদ নিয়ে এলেন। এই মহাপ্রসাদ কালীভক্তদের মহাপ্রসাদ নয়। এই প্রসাদে ১০০ রকম মিষ্টি থাকে শুনেছি। সোনা পিসিমা তাই দেখে মহা খুশি হলেন। রাতে দুহাত পেতে একটি মাত্র মিষ্টি নিয়ে তৃপ্তির সঙ্গে খেলেন। তারপর ভোর থেকে মহাবিপদ, দৌড়ি, নাড়ি ছেড়ে যায় আর কি। ডাক্তার রে, ওষুধ রে। সন্ধেবেলায় সোনা পিসিমা একটু সুস্থ হয়ে উঠে বসলে পর বড় পিসিমা ফোঁস করে নাক দিয়ে ছোট একটা নিঃশ্বাস ছেড়ে কাষ্ঠ হেসে বললেন, আমি আগেই জানি, ভগবানের প্রসাদ ব্রাহ্মের পেটে সইব না। বড় পিসিমা গোঁড়া হিন্দু হলেও আমাদের বাড়িতে এসে মাঝে মাঝেই থেকে যেতেন। গোড়ায় নিজে রেঁধে খেতেন, পরে আমার মায়ের হাতেও খেতে আপত্তি করতেন না। বলতেন, বামুনের মেয়ের হাতে খাবো না তো কার হাতে খাবো? অবশ্যই ঠাকুমা কিংবা দেশের অন্য আত্মীয়রা কলকাতায় এলে বড় জ্যাঠামশায়ের বাড়িতেই সাধারণত উঠতেন। তখন মনে হতো বড় জ্যাঠামশাই বেজায় বুড়ো। এখন বুঝি সেরকম কিছুই বয়স হয়নি, বড় জোর ৬৩ মতো হবেন। কিন্তু এমনই গম্ভীর প্রকৃতির আর কড়া মেজাজের মানুষ যে বয়সের তফাৎটাকে অলঙ্ঘেয় বলে মনে হতো। মাথায় বাবার চাইতে খানিকটা বেঁটে, এক মুখ সাদা দাড়ি গোঁফ, বলিষ্ঠ শরীর, পেশিগুলো লোহার মতো শক্ত। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে আমার রো থেকে হেঁটে গঙ্গার ওপর জগন্নাথ ঘাটে গিয়ে স্নান করে আসতেন। আমরা গড়পাড়ে থাকতে একটা সোমবার ছোট জ্যাঠামশাই আমাকে সুকিয়া স্ট্রিট দিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন। কর্নওয়ালিস স্ট্রিটে ট্রাম ধরা হবে। দিদির জ্বর, আমি একাই বোর্ডিংয়ে ফিরছি। মাঝপথে ফতুয়া গায়ে হাতে ছোট্ট একটা পেতলের কমণ্ডলু ধরা এক বুড়োর সঙ্গে দেখা। বুড়ো বললেন, কার পড়ি? ছোট জ্যাঠা বললেন, শম্ভু আর। তারপর আমাকে বললেন, প্রণাম করো, উনি বড় জ্যাঠামশাই। বড় জ্যাঠামশাই বললেন, থাক থাক, গঙ্গা স্নান করে এসেছি, এর চেয়ে ওর আরও কাছে যাবার সাহস পায়নি। কিন্তু মনে মনে ওর নানা গুণ নিয়ে ভারী গর্ব ছিল। যত না তাঁর জ্ঞানবিদদের খেলাধুলার ব্যুৎপত্তির জন্য, তার চাইতেও তাঁর অলৌকিক ক্ষমতার জন্য। অলৌকিক ক্ষমতা কথাটা শুনলে তিনি হয়তো অবাক হয়ে যেতেন। আমরা কিন্তু ওর ছেলে মেয়েদের কাছে আশ্চর্য সব গল্প শুনতাম। জ্যাঠামশাই যখন গণিতে MA পরীক্ষা দেবেন, প্রথম দিনের আগে হলো বেজায় জ্বর। কদিনের মধ্যে একবারও বই খাতা ছুঁতে পারলেন না। ঠিক আগের দিন রাতে তাই মন খারাপ করে শুতে গেছেন।
রাতে স্বপ্ন দেখলেন যেন সেকালের সেনেট হাউসের একটা বড় থামের পাশে একটা থান ইঁট পড়ে আছে, তারই পাশে ওর সিট। উনি যেন সিটে বসে ভাবছেন, শরীর দুর্বল, কদিন বই ছুঁইনি, কেমন লিখব কে জানে। এমন সময়ে একজন ঝোলা গোঁফ লোক এসে প্রশ্নপত্র বিলি করল। উনি সেটি খুলে প্রশ্নগুলির ওপর একবার চোখ বুলিয়ে নিলেন, সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। কিন্তু এমনই প্রখর ছিল তাঁর স্মৃতিশক্তি যে ঘুম ভেঙেও প্রশ্নগুলি তাঁর স্পষ্ট মনে ছিল। জ্যাঠামশাই আর ঘুমোলেন না, তখনই উঠে পড়ে প্রশ্নের উত্তরগুলি ভালো করে ঝালিয়ে নিলেন। পরদিন সেনেট হাউসে ঢুকেই দেখতে পেলেন থামের পাশে ইঁট, ইঁটের পাশে তাঁর সিট। একটু পরেই সেই ঝোলা গোঁফ লোকটি এসে প্রশ্নপত্র বিলি করে গেল। বলা বাহুল্য, তাতে স্বপ্নে দেখা সেই প্রশ্নগুলি। জ্যাঠামশাই অনায়াসে সবগুলির সুষ্ঠু উত্তর দিলেন। অবশ্যই অন্য দিনের অন্য পরীক্ষাগুলোরও সমান ভালোই উত্তর দিয়েছিলেন। ওই স্বপ্নের ব্যাপারটার কোনো বাস্তব ব্যাখ্যা না দেবার চেষ্টা করব না। এইরকম একটি অতি প্রাকৃত ক্ষমতা আমাদের বংশের কারো কারো মধ্যে দেখা গিয়েছে। বাবা জ্যাঠামশাইদের ঠাকুরদাদা লোকনাথ রায়ের ৩৩ বছর বয়সে ইচ্ছামৃত্যু হয়েছিল। আমি এসব কাহিনী যাঁদের কাছে শুনেছি তাঁদের অবিশ্বাস করা আমার পক্ষে সম্ভব নয়। বড় জ্যাঠামশাইয়ের নানান গুণের মধ্যে সঙ্গীতপ্রীতি ছিল না। বাড়ির ছেলে মেয়েদের কারো কারো গানের শখ ছিল, কিন্তু তাঁর সামনে গাইবার সাহস ছিল না। শুনেছি একবার দেশ থেকে বাবাদের এক ভাগ্নে এসে গুনগুন করে গান গাইতে গাইতে সিঁড়ি দিয়ে নামছিল। ঠিক সেই সময় জ্যাঠামশাইও কলেজ থেকে ফিরে সিঁড়ি দিয়ে উঠছিলেন। তাঁকে দেখেই ছোকরার গান বন্ধ হয়ে গেল। সে পাশ কাটিয়ে নেমে গিয়ে চোঁচা দৌড় দিল। জ্যাঠামশাই অত্যন্ত উদ্বিগ্ন হয়ে ওপরে উঠে জ্যাঠাইমাকে বললেন, বিরুটার বোধহয় দারুণ পেট ব্যথা, গোঙাতে গোঙাতে সিঁড়ি দিয়ে নামছিল। আমাকে দেখে বোধহয় ওষুধের ভয় পালালো। তুমি বার্লির ব্যবস্থা করো। বড় জ্যাঠামশাইয়ের প্রকৃত চেহারা দেখতে হলে খেলার মাঠে যেতে হতো। এত কড়া মানুষ যে খেলাধুলোয় এত উৎসাহী হতে পারে, এ কথা তাঁকে না দেখলে বিশ্বাস হতো না। তিনি বাস্তবিকই বিশ্বাস করতেন, ক্লাসরুমে সব মানুষটা তৈরি হয় না, অর্ধেকটা হয় খেলার মাঠে। আমাদের গোটা পরিবারকে তিনি কি গভীরভাবে এ বিষয়ে প্রভাবিত করেছিলেন সে প্রসঙ্গে পরে আসব। তাঁর হাতে তৈরি দুটি মানুষের কথা বলছি, ছোট জ্যাঠামশাই আর বাবা। আর একজন ছিলেন আমার সুন্দর জ্যাঠামশাই, মুক্তিদারঞ্জন। ইনি এক আশ্চর্য মানুষ ছিলেন। বিদ্যাসাগর কলেজের গণিতের অধ্যাপক। এটুকু বললে কিছুই বলা হলো না। গণিত ছিল তাঁর ধ্যান জ্ঞান। আমরা যেমন অবসর বিনোদনের জন্য গল্প কবিতা পড়ি, আমার সুন্দর জ্যাঠামশাই তেমনই শক্ত শক্ত অঙ্ক কষে মন ভালো করতেন, নতুন নতুন নিয়ম উদ্ভাবন করতেন। একবার সেই রকম কিছু উৎকৃষ্ট নিয়ম বিলেতের কোনো বিখ্যাত গণিত বিশারদকে পাঠিয়েছিলেন। তিনি চিঠির একটা মামুলি উত্তর দিয়ে নিজের বইয়ের নতুন সংস্করণে সুন্দর জ্যাঠামশাইয়ের নাম উল্লেখ না করেই নিয়মগুলি ছেপে দিয়েছিলেন, যেন তাঁর উদ্ভাবন। দয়া করে জ্যাঠামশাইকে বইয়ের একটা কপি পাঠিয়েছিলেন। জ্যাঠামশাই কোনো উচ্চবাচ্য করেননি। অসম্ভব গায়ের জোর ছিল সুন্দর জ্যাঠার। বাবার কাছে শুনেছি কোনো জিমনেশিয়ামে বাবাকে আর ছোট জ্যাঠাকে নিয়ে সুন্দর জ্যাঠামশাই অভ্যাস করতে যেতেন। তাঁর প্যারালাল বারের খেলা দেখে বাবারা স্তম্ভিত হয়ে যেতেন। রিং ধরে ঝুলে শরীরটাকে হাতের দৈর্ঘ্যের ওপর তুলে ফেলতেন। তারপর মাঝে মাঝে বাবাদের ডেকে বলতেন, কুইল্লা, শম্ভুয়া, ঝুইল্লা পর। অমনি বাবা আর ছোট জ্যাঠামশাই তাঁর দুই ঠ্যাং ধরে শূন্যে ঝুলে পড়তেন, কিন্তু কিছুতেই তাঁকে টেনে 1 ইঞ্চিও নামাতে পারতেন না। এই মানুষটিকে আরও কাছে পেয়েছিলাম যখন আমরা মাস 2 পরে চক্রবেড়ে রোডের বাড়ি ছেড়ে রসা রোড আর জাস্টিস চন্দ্রমাধব রোডের মোড়ে একটা বাড়ির দোতলার ফ্ল্যাটে উঠে এলাম। বাড়িতে এক টুকরো আসবাব ছিল না। আমরা মাদুরে বিছানা পেতে শুতাম, আসনে বসে খেতাম, হেঁটে স্কুলে যেতাম।
দাদা রোজ হেয়ার স্কুলে যেত, বাকিরা বাড়ির কাছেই LMS স্কুলে ভর্তি হলো। অনেকে বলতো ওটা নাকি দুষ্টু ছেলেদের স্কুল, কিন্তু আমার সেরকম ধারণা হয়নি। দুষ্টু ছেলে কোথায় নেই। তেমনই আবার ওই স্কুলের অধ্যক্ষ ছিলেন সেকালের বিখ্যাত ফুটবল খেলোয়াড় বিদগ্ধ সুধীর চ্যাটার্জি। ওখানে খেলাধুলা, ব্যায়াম, বয় স্কাউট, শিক্ষায়, ছবি আঁকায় যথেষ্ট গুরুত্ব দেওয়া হতো। এগুলি আমার মনকে আকৃষ্ট করত। গরমের ছুটিতে বাবা কলকাতায় বদলি হয়ে এলেন, এসেই ছাদে পাখা ঝোলালেন, টেবিল, চেয়ার, খাট, আলমারি কিনে ফেললেন। ফাঁকা বাড়িটা ভরপুর হয়ে উঠল। কথায় কথায় বকাবকি সত্ত্বেও বাবা এসে পৌঁছলে মনে হলো এবার আমাদের বাড়ির ফাঁকগুলি ভরে গেল। জীবনের দুঃখ, ব্যর্থতা সব মেনে নিয়েও বুঝতে পারি এমন পরিপূর্ণ শৈশব লাভ করা কত বড় সৌভাগ্য। সব সময় মনে হয়েছে আমাদের পায়ের নিচে শক্ত মাটি, মাথার ওপর সস্নেহ প্রহরা, আমরা বড় নিরাপদ। একে একে যখন ছোটবেলাকার অবলম্বনগুলো কালের নিয়মে বিলীন হলো, তখনও মনে হয়েছে পায়ের নিচে মাটি থেকে জোর পাচ্ছি। আমাদের চক্রবেড়ের বাড়িতে আবার সকলে নিজেদের একটা ছাদের তলায় মিলিত হয়ে আমাদের ছোটবেলার যামিনীদার হাতের রান্না খেয়ে চেনা বাসনপত্র দেখেই আমরা খুশি ছিলাম। এবার বাবা আসার সঙ্গে সঙ্গে আমাদের বাড়িতে আত্মীয় স্বজনদের আসা যাওয়া অনেকখানি বেড়ে গেল। এমনকি একটা ছুটির দিনে স্বয়ং বড় জ্যাঠামশাই আমাদের বাড়িতে এসে উপস্থিত হলেন। বাবার ফুর্তি দেখে কে? তাঁর এই বড় দাদাটি ছিলেন বাপের মতো, বয়সে হয়তো 17-18 বছরের বড়। ঠাকুরদা মারা যাবার সময় বাবার বয়স বছর 5। সারা জীবন এই দাদার স্নেহে ও কড়া শাসনে বাবা মানুষ হয়েছিলেন। আমার গোঁড়া হিন্দু বড় জ্যাঠামশাই ব্রাহ্মদের ওপর খুব প্রসন্ন না থাকলেও কড়া নিয়মে গোঁড়া ব্রাহ্মদের চাইতে কম যেতেন না। হুঁকো কলকে চলতে পারে, পান চলতে পারে, কিন্তু সিগারেট কখনো না, থিয়েটার কখনো না, বাইনাচ, গানের আসর চিন্তার বাইরে। পরে বায়োস্কোপকে পর্যন্ত সন্দেহের চোখে দেখতেন। যথেষ্ট পরিমাণে পুষ্টিকর খাবার খাবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, পড়াশুনো করবে, প্রার্থীকে সর্বদা সাহায্য করবে, খেলাধুলা করবে, হাঁটবে, সাঁতার কাটবে, সম্ভব হলে গাছে ও ঘোড়ায় চড়বে। আবার কি চাই? এদিক থেকে বাবাকে নিয়ে বোধহয় তিনি খুবই সন্তুষ্ট ছিলেন। ওই রকম জবরদস্ত ডানপিটে ছেলে কম দেখা যেত। উপরন্তু পড়াশুনোতেও বেশ ভালোই ছিলেন। অঙ্কে বেজায় ভালো, ছবি আঁকতেন চমৎকার। জ্যাঠামশাই আনন্দের সঙ্গে বাবাকে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে পাঠিয়েছিলেন। সেকালে সেটি ছিল ডানপিটেদের আড়ত। বাবার কথায় মনে হতো তাদের সঙ্গে তিনি স্বাভাবিকভাবে মিশে গেছিলেন। বোটানিক্যাল গার্ডেনে একবার বাইরের লোক এসে লিচু চুরি করল। সেখানকার কর্তা এক লালমুখো সাহেব এসে কলেজের অধ্যক্ষ আরেক লালমুখো সাহেবকে যা নয় তাই বলে গেলেন। অধ্যক্ষ ছেলেদের ডেকে জিজ্ঞাসা করেছিলেন, তোমরা লিচু খেয়েছো? তারা অস্বীকার করাতে বাগানের কর্তাকে বলেছিলেন, থানায় বলো, তারা চোর ধরুক। কর্তা তবু রাগারাগি করে চলে গেলেন। ভাবকানা যে তুমি শুদ্ধ চোরের সহায় হলে কি আর করা। ব্যাপার দেখে ছেলেরা গেল চোটে। তাদের জনপ্রিয় অধ্যক্ষের অপমানের উপযুক্ত শোধ নিতে হবে। বাছাই করা কয়েকজন ডানপিটে ছেলেকে নেওয়া হলো, যারা গাছে টাছে চড়তে পারে, চালাক, চতুর, বিপদ হলে বিভ্রান্ত হয় না। মন্দ দৃষ্টান্ত দেবার ভয়ে বাবা সে কথা স্বীকার না করলেও আমরা সর্বদা সন্দেহ করতাম যে বাবাও ওই দলে ছিলেন। এমন যোগ্য স্বেচ্ছাসেবক কোথায় পাওয়া যাবে? সে যাই হোক, মাঝরাতের পরে যখন ঘুম সবচাইতে গাঢ় হয়, সেই সময় গেঞ্জি গায়ে, মালকোঁচা দিয়ে ধুতি পরে, খালি পায়ে, কোমরে একটা করে গামছা বেঁধে একদল বেপরোয়া ছেলে বাগানের উঁচু পাঁচিল টপকে ভিতরে ঢুকে নিঃশব্দে তারার আলোয় সব লিচু গাছের সব লিচু পেড়ে গামছায় বেঁধে নেমে এলো। গাছে একটিও ফল রইল না। তারপর নিঃশব্দে গঙ্গার তীর ধরে 1 মাইল দূরে গিয়ে লিচুগুলোকে সাবার করে কোথাও একটি আঁটি বা এক কুচি খোসা না ফেলে সেগুলোকে গঙ্গার জলে ফেলে দিল।
ভাটার ভাটা ভাটার স্রোতের সঙ্গে সঙ্গে সেগুলো ভেসে কোথায় চলে গেল। তারপর প্রসন্ন চিত্তে হোস্টেলে ফিরে হাত পা থেকে কাদার শেষ চিহ্ন মুছে গামছা কেচে অন্য ছেলেদের গামছার সঙ্গে মেলে দিয়ে যে যার শুতে গেল। পরদিন সকাল হতে না হতেই মহা শোরগোল। বাগানের সাহেব এসে চেঁচামেচি করতে লাগলেন, এবার আর কোনো সন্দেহ নেই, এ তোমার ছেলেদের কাজ, ওদের জেলে দেওয়া উচিত। কলেজের অধ্যক্ষও কম যান না। তিনি বললেন, আমার কলেজ তল্লাশি করতে পারো, ছেলেদের জিজ্ঞাসাবাদ করতে পারো, কিন্তু তুমি কি বলতে চাও যে 25-30টা লিচু গাছের সব লিচু আমার ছেলেরা তো খেয়ে ফেলেইছে, উপরন্তু অতগুলো খোসা বিচিও চিবিয়ে খেয়েছে? শেষ পর্যন্ত সাহেবকে চলে যেতে হলো। অধ্যক্ষ সমবেত ছাত্রদের আপাদমস্তক নিরীক্ষণ করে বললেন, ক্লাসে যাও। এ গল্প নিশ্চয়ই বড় জ্যাঠামশাইয়ের কানেও গেছিল, তিনিও নিশ্চয়ই আর কিছু বলেননি। আরেকবার বাবা শনিবার বিকেলে হস্টেল থেকে বাড়ি এসে দেখলেন শিবনারায়ণ দাস লেনে বড় জ্যাঠামশাই যে নতুন বাড়ি ভাড়া নিয়েছেন সেটি বেশ ভালো। বড় জ্যাঠাইমা অবশ্যই বললেন, সব ভালো, খালি ওই ভূতের উপদ্রব ছাড়া। ভূতের উপদ্রব আবার কি? সন্ধ্যায় আমি একা থাকি, তখন ভূতে থানির ছোঁড়ে। বড় জ্যাঠাইমা বাবাদের ছোটোবেলাকার খেলার সাথী, বেশ কম বয়সে বিয়ে হয়েছিল। ঠাকুমা ছিলেন ভারী উদার ও স্নেহশীলা, ফলে বউটি দেওরদের সঙ্গে বাতাবি লেবু চুরি করে খেত। সে সময় লোকের বিশ্বাস ছিল কামরাঙা কিংবা বাতাবি খেলে জ্বর হয়। বাতাবিকে আমাদের দেশে বলতো জাম্বুরা। এদিকে গাছ ভরা রস টুসটুসে বাতাবি দেওররা পারত বৌঠান নুন লঙ্কা মেখে নির্দিষ্ট নির্জন স্থানে কলাপাতায় করে লুকিয়ে রাখত। সুবিধে বুঝে নিজে এবং দেওরদের নিয়ে খেত। মোড়ের মাথায় একটা নতুন বাড়ি হচ্ছিল। সন্ধেবেলায় বাবাকে ছোকরা চাকরটার সঙ্গে এক গাদা থান ইট নিয়ে বাড়ির ছাদে উঠতে দেখে বড় জ্যাঠাইমা বললেন, কি করস শম্ভুয়া? বাবা বললেন, ভূতের সমাদর। আরেকটু রাত হলে রোজ যেদিক থেকে থান ইট আসতো সেই দিকে বাবা 11টা থান ইট ছুঁড়লেন। তার আওয়াজে কানে তালা লেগে গেল, কিন্তু সেই 11টা ইটেই ভূত পালালো, আর কখনো কোনো উৎপাত করেনি। এ কথাটাও জ্যাঠামশাইয়ের কানে গেলে তিনি শুধু বললেন, ভূত ভেগেছে সত্যি, কিন্তু যদি নির্দোষ লোকের মাথায় পড়তো। বাবা মুচকি হাসলেন। নির্দোষ লোক কোথায়? ওদিকে একটা বদমাইশদের আড্ডা ছিল, বাবার লক্ষ্য অব্যর্থ। আসলে ডানপিটেমিকে ওরা বড় অপরাধ মনে করতেন না। অবাধ্যতা, বেয়াদপি, অসততা, দুর্নীতি সইতে পারতেন না। বাবা যখন জাত ভেঙে ব্রাহ্মমতে আমার মাকে বিয়ে করেছিলেন, ঠাকুমা আর বড় জ্যাঠামশাই মত দিয়েছিলেন, কিন্তু নিশ্চয়ই খুব দুঃখিত হয়েছিলেন। তবে বাবার সুখটাই তাঁদের কাছে বড় ছিল। কিন্তু এসব ঘটনার প্রায় 30 বছর পরে আমি যখন আমার হিন্দু স্বামীকে গৌর অ্যাক্ট অনুসারে রেজিস্ট্রি করে বিয়ে করেছিলাম, বাবার সম্মতি বা আশীর্বাদ বা ক্ষমা পাইনি। সেসব পুরনো ব্যথার কথা তার পরবর্তী 44 বছরের সুগভীর পরিপূর্ণতায় মুছে গেছে। এখন আর মনে এতটুকু তিক্ততা বাকি নেই। কিন্তু বাবা সেদিনের পর থেকে আর আমার সঙ্গে কথা বলেননি। দেখা হলে মুখ ফিরিয়ে নিয়েছেন। ওই তাঁর বিশাল হৃদয়ের একটিমাত্র খুঁত ছিল। অপরের মনের কথা তিনি কল্পনাও করতে পারতেন না। তাই বলে আমার জীবনের প্রথম 24টা বছর তো আর কেড়ে নিতে পারেননি। পায়ের তলায় মাটি নিজের হাতে শক্ত করে গেঁথে দিয়েছিলেন, সেটা তো আর নিয়ে নেননি। ওই যা বলছিলাম, বড় জ্যাঠামশাই তো এসে উপস্থিত হলেন। সব ঘর দেখলেন, কিচ্ছু খেলেন না, বাইরে তিনি খেতেন না। মা প্রণাম করলেন, তিনি আশীর্বাদ করলেন, কিন্তু ভাদ্যর বউদের মুখ তিনি সেকালের নিয়ম অনুসারে কখনো দেখতেন না। আমার জানার মধ্যে মায়ের বিয়ের পর একবারই তিনি মায়ের সঙ্গে বসে গল্প করেছিলেন। আমরা সকলে আশ্চর্য হয়ে গেছিলাম। মার নিউমোনিয়া হয়েছিল। রোগটা তখন সবে ভালোর দিকে মোড় নিয়েছে। বড় জ্যাঠাইমা খবর নিতে এলেন। বাবা বাড়ি ছিলেন না। আমাদের কাছে খবর নিয়ে বললেন, যাই দেখেই আসি।
এই বলে মায়ের খাটের পাশে চেয়ারে বসে ভারী প্রসন্নভাবে অনেক গল্প করে গেলেন, যেন নিজের মেয়ের সঙ্গে গল্প করছেন। জ্যাঠামশাইয়ের বড় মেয়ে মায়ের চাইতে হয়তো সামান্য বড়ই হবেন। এরপরেই জ্যাঠামশাই অসুস্থ হয়ে পড়েন। সে অসুখ সারেনি, তবে এসব হলো আরও 3-4 বছর পরের কথা। ক্রিকেটের সময় রবিবার রবিবার 3 ভাই একসঙ্গে খেলা দেখতে যেতেন। প্রথমে আসতেন ছোট জ্যাঠা, কই রে শম্ভুয়া, স্নান হলো? বাবাও স্নান করে তৈরি। দুজনে পাশাপাশি ভাত খেতে বসতেন, দুরকম ভাত। আমরা চিরকাল আতপ চাল খাই। ছোট জ্যাঠা সেদ্ধ চালের শক্ত ভাত খেতেন। বলতেন, দেখ ন্যাড়া, ওপর থেকে ভাত ফেলবি, পাতে পড়ে ঠুং করবে, তবে বুঝবে ভালো হয়েছে। বলেছি তো, ন্যাড়া মানে আমার মা। তারপর সুন্দর জ্যাঠাও আসতেন, তিনিও মাকে ন্যাড়া এবং তুই বলতেন, তবে লোকের সামনে নয়, চোখের সামনে মানুষ হতে দেখেছিলেন যে। কি আর বলবো, সে সময়কার কথা বলতে গেলে আমি পঞ্চমুখ হয়ে পড়ি। পৃথিবীতে যত রকম ভালোবাসা আছে, তার মধ্যে পারিবারিক ভালোবাসা সবচাইতে মধুর। আজ তাহলে এই পর্যন্তই থাক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।